5। সামনে ব্যাকেলাইটের হাতলওয়ালা কফির পট, দুটো কাপে মাপ মতো কফি এবং দুধ ঠিকঠাক ঢালতে ঢালতে দীপালি বলল, সোহম, তুমি সত্যি এটা জানতে না, নাকি ন্যাকা সাচ্ছ? হোয়াট ডু ইউ মিন? ন্যাকা সাচ্ছি মানে? সরি, কিন্তু আমার ধারণা বিশ্বশুদ্ধ লোক জানে। অপালা জানে না। অপালার কথা ছেড়ে দাও, সে কারো কোনো ব্যক্তিগত ব্যাপারে থাকে না, একটা পুরোপুরি মানুষই না, কিরকম নন হিউম্যান মেয়ে। আই অবজেক্ট দীপালি। আহা, আমি আসলে ঠিক তা বলতে চাইনি। মানে ও আসলে নিজের গান নিয়ে এমন মশগুল থাকে যে অন্য সব ব্যাপার ওর নজর এড়িয়ে যায়, একেবারে ওয়ান ট্র্যাক মাইন্ড। যাই হোক, টেক ইট ফ্রম মি, মাস্টারমশাইয়ের স্ত্রী অর্থাৎ মিতুলের মা মাস্টারমশাইয়ের এক শিষ্যের সঙ্গে ইলোপ করেছিলেন। মিতুল তখন জাস্ট 5 বছরের মেয়ে। এর চেয়েও ইন্টারেস্টিং গল্প আমার জানা আছে। মিতুলের মার এই ফার্স্ট ইলোপমেন্ট নয়। উনি প্রথমে ছিলেন মাস্টারমশাইয়ের গুরুজির স্ত্রী। মিতুল তাঁরই মেয়ে। মাস্টারমশাইয়ের যখন ফর্ম পড়তে শুরু করেছে, তখনই উনি দ্বিতীয়বার ইলাপ করলেন এক উঠতি বাজিয়ের সঙ্গে। বেশ এলেমদার মহিলা। বলো কি? সোহম আত্মগতভাবে কফির কাপে চুমুক দিতে দিতে বলল। মিতুল জানে? দীপালি কাঁধ নাচালো। কি করে জানবে বলো? 16 বছর বয়স তো হলোই। কানাঘুষোও তো শোনে। মিতুলের মায়ের ছবি কোথাও দেখেছ? না, তা অবশ্য দেখিনি। অস্বাভাবিক মনে হয় না? হয়নি কখনো। অনেকের থাকে, মৃত স্ত্রীর ফটো দেখলে কষ্ট হয়। আমার বাবাই তো মায়ের ছবি নিজের ঘরে রাখেন না, আমার ঘরে টাঙানো আছে, দেখেছ তো। মাস্টারমশাইয়ের তো তবে খুব কষ্ট। দেখ সোহম, কিছু মনে করিস না। গল্পের প্রথম অংশটা যদি সত্যি হয়, তাহলে উনি নিজের জালে নিজেই জড়িয়েছেন। ধর্মের কল বাতাসে নড়ে। লোকে তো বলে ওর সেই রাইভাল নাকি ওকে সিঁদুর খাইয়েছিল, তাইতেই ওর গলা নষ্ট হয়ে যায়। সিঁদুর? হ্যাঁ, সিঁদুর। সিঁদুর বিষ খেলে স্পেশালি গলার 12টা বেজে যায়। এইসব তুমি জানলে কোথা থেকে? আমাদের গানের বাড়ি। আমি গান শেখাচ্ছি 15 বছর বয়স থেকে। দিদিও নাচ নিয়ে আছে। গান বাজনার লাইনের অনেক কেলেঙ্কারি, অনেক কেচ্ছাই আমার জানা। সামনে দেখছি আহা কি গুণী, কি সাধু পুরুষ শিবনেত্র হয়ে আছেন, দিলের সব দরদ মিশিয়ে ছাত্রছাত্রী গড়ছেন। ভেতরে ভেতরে দেখবে কে কবে কাকে ফুসলিয়ে এনেছেন, কে শিষ্যাদের কারো কারো ওপর কুনজর দিচ্ছেন। কিছু পাওয়া গেলে ভালো, না পাওয়া গেলে তুমিও আর কিছু পাচ্ছ না গুরুর কাছ থেকে। সোহম ভীষণভাবে চমকে উঠল। কি বলছো দীপালি? কি বলতে চাইছো? তোমরা আর কি বুঝবে, আমরা বুঝি, আমরা জানি। ইনফ্যাক্ট আমাকে উনি প্রায় কিছুই শেখান না, ব্যাক করেন না, রাগে, বোঝো না। উনি কি তোমাকে? দীপালি বাধা দিয়ে উঠল। ওসব কেউ সোজাসুজি বলে না সোহম, ঠারে ঠোরে চায়। প্লিজ আমাকে এ নিয়ে ঘাঁটিও না। কি দরকার? আমি ফেড আপ হয়ে গেছি। সোহম ইতস্তত করে বলল, তুমি কি বলতে চাও অপালা আমাকে কোনোভাবে খুশি করে? আমি কিছুই বলতে চাই না সোহম, শুধু আমার অভিজ্ঞতা দিয়ে যতটুকু বুঝেছি বলছি। আর আমার অভিজ্ঞতাটা নেহাত ফেলনা নয়। অপালা আমার চেয়ে অনেক বেশি ট্যালেন্টেড, একথা আমি 100 বার স্বীকার করছি, সেটা একবারও কোয়েশ্চেন করছি না। কিন্তু এটা তো মানবে দ্যাট শি ইজ প্লেইন লুকিং। আমার অভিজ্ঞতা আর ওর অভিজ্ঞতা এক হতে পারে না, মানো তো? সোহম অন্যমনস্কভাবে কফির কাপটা নামিয়ে রাখল। অপালাকে দেখতে ভালো কি ভালো নয়, এ প্রশ্ন তার মনে কখনো ওঠেনি। অপালার সঙ্গে সে একসঙ্গে গান শিখছে রামেশ্বর ঠাকুরজির কাছে, তা প্রায় 8-10 বছর তো হবেই। শিখতে শিখতেই বালক বালিকা থেকে তারা তরুণ তরুণী হয়ে উঠেছে। অত ছোট থেকে কোনো মেয়ের সঙ্গে মিশলে তার চেহারা সম্পর্কে ধারণা গড়ে ওঠা খুব শক্ত। তাদের সবসময়ই ভালো লাগে। সোহম তাই চোখের সামনে শূন্যের উপর অপালাকে দেখবার চেষ্টা করল। ছোট কপাল, একপাশে সিঁথি কেটে খুব লম্বা মোটা বেনি করে অপালা। ওর বাড়ি গেলে ওকে খোলা চুলে দেখা যায়। পুরো পিঠ জুড়ে বেশ কালো চুল, তাতে বোধহয় একটু বাদামির মিশ্রণ আছে। খুব লম্বা না হলেও অপালার চেহারাটা লম্বাটে। সেন্টিমিটারে কতটা আসবে কল্পনার চোখে দেখে বলা যাচ্ছে না। কালো? হ্যাঁ, সোহমের নিজের পরিবার, দীপালি, মিতুল, এদের সবার সঙ্গে তুলনায় অপালা বেশ কালো। কালো? তা সে যতই কালো হোক,
অপালাকে কোনোদিন খারাপ লাগেনি। সোহম হঠাৎ লজ্জিত হয়ে অনুভব করল সে অপালার শরীরের উচ্চাবচতা আবিষ্কার করার চেষ্টা করছে। মাথাটা একটু নেড়ে নিজেকে নাড়িয়ে দেবার চেষ্টা করে সে একটু ঝাঁঝালো গলায় বলে, ওই ওসব বাদ দাও তো। হ্যাঁ, বাদ তো দেবই। আমার যে জিনিসটা খারাপ লাগে সেটা হলো, মিতুল তো ওই মায়েরই মেয়ে, যে মা দুবার ইলোপ করেছে, দ্বিতীয়বার একটা 5 বছরের মেয়েকে ফেলে। মিতুল কিরকম চঞ্চল দেখেছো? মাস্টার মশাইয়ের সব ছাত্রছাত্রীদের সঙ্গে কিরকম ভাবে মেশে, এর গলা জড়িয়ে ধরছে, ওর চুল টেনে দিচ্ছে, তাকে ভেঙাচ্ছে। সোহম দেখেছে চাঞ্চল্যটা মিতুলের এক ধরনের আকর্ষণ, ভারী ছটপটে, ভারী ফাজিল। দীপালি বলল, ও আবার না মায়ের মতো পালায়। বাড়িতে তো বাবা ছাড়া কেউ নেই, বাবারা মেয়েদের কতটুকু বুঝতে পারে। দলে দলে ছাত্র আসছে যাচ্ছে, কত ছেলে, বাপরে বাপ। দিলীপ সিনহাকে দেখেছো? কন্টেসা চড়ে আসে। ওদের এক্সপোর্টের ব্যবসা, অনেক বড় লোক সেভারাল টাইমস কিনে নিতে পারে। সরোদিয়া এদিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ফার্স্ট ক্লাস পাচ্ছে, চেহারাও দারুণ। ছোট থেকে সিলভার টনিক খাওয়ার চেহারাই আলাদা। ওর বাজনা শুনেছো? পুরো গোয়ালিয়ারের ঘরের বাজনা, দারুণ। তবুও মাস্টার মশাইয়ের কাছে আসছে, আরো ভ্যারাইটি, আরো ডিফারেন্ট গতের জন্য। শুনেছো ওর বাজনা? শুনেছি, ভালো বাজায়। মিতুল তো শুনছি ওর কাছে আজকাল তালিম নিচ্ছে। মাস্টার মশাই নাকি বলেছেন মিতুলের ভোকাল হবে না, ও যন্ত্র ধরুক। শরৎ, না সরি, সেতার ধরেছে। তোমায় বলেনি? হয়তো ওর সঙ্গেই। সোহম প্রশ্নটা এড়িয়ে গেল, সে আনমনে কফি ঢেলেই যাচ্ছে। দীপালি বলল, সোহম, আমরা টেবিলটা অনেকক্ষণ আটকে রেখেছি, বেয়ারাটা বড্ড ঘোরাফেরা করছে, চলো আমরা ময়দানের দিকে গিয়ে একটু বসি। সোহম হঠাৎ একটা সিদ্ধান্ত নেওয়ার ভঙ্গিতে বলল, ময়দান ফয়দান ভালো লাগছে না, ওঠা যাক। দীপালি বলল, আমাদের বাড়ি যাবে? কিংবা যদি বলো তোমাদের বাড়ি। বাড়ি? বাড়িটারি নয়। সোহম মাথা নাড়ল এত জোরে যে দীপালি একটু অবাকই হয়ে গেল। সোহম হঠাৎ প্রায় লাফ দিয়ে উঠে কাউন্টারে গিয়ে বিলটা চুকিয়ে দিল। দীপালি পেছন পেছন আসছিল, তার দিকে সামান্য ফিরে সোহম বলল, আচ্ছা দীপু, চলি, পরে দেখা হবে, একটু কাজ আছে। সে এমন হনহন করে এগিয়ে গেল যে দীপালি তাকে ধরবার চেষ্টাই করতে পারল না। গোধূলি শেষ হয়ে এসেছে। প্রথম সন্ধ্যের অন্ধকারে বিজ্ঞাপনের আলোগুলো জ্বলছে নিভছে। এই সময় থেকে আরম্ভ করে চৌরঙ্গি সুন্দর হতে শুরু করে। পাশে একজন পুরুষ বন্ধু নিয়ে এই সুন্দরী চৌরঙ্গির পেভমেন্ট দিয়ে পথ চলাও যে কি আরামের, কি তৃপ্তির, কত নবজীবন দায়ী হতে পারে। দীপালি কখনো অসহায় নয়, শৈশবে পিতৃহীন। তারা 5 বোন এবং মা, এই 6 জন নারী মিলে তছনছ হয়ে যাওয়া সংসার দাঁড় করিয়েছে অসম সাহসে। বাবা এসরাজ বাজাতেন, মার্চেন্ট অফিসের কর্মী হলেও গান বাজনার জগতের সঙ্গেই তার দহরম মহরম ছিল বেশি। সংসারে অনেক রকম উল্টোপাল্টা লোক এসেছে। বাবা মারা যাবার পর বহু লোক সুযোগ নিতে চেয়েছে। তারা বোনেরা মাকে রক্ষা করেছে, মা রক্ষা করেছে তাদের। কিন্তু রক্ষা করার কাজটা ঠিক নৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, একেবারেই বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে। দীপালি ছাইয়ের মতো মুখ নিয়ে মনুমেন্টের দিকে তাকালো। শহীদ মিনার, চৌরঙ্গীর যে কোনো কোণে দাঁড়িয়ে সামনে তাকালেই ওই শহীদ মিনারের চূড়োটা চোখে পড়ে। এত ভিড় তবু একলা, এত মিছিল, এত বক্তৃতা তবু শান্ত। এই সগর্জন জীবনমত্ত তার ভেতরে শহীদ মিনার নিশ্চুপ। সোহম কোন দিকে গেল? যদি দক্ষিণের বাসে উঠত তো অনায়াসেই তাকে সঙ্গে নিতে পারত। আর যদি উত্তরে কিংবা পূর্বে কিংবা পশ্চিমে যাওয়ার থাকতো, সে তো দীপালিকে বলেই যেতে পারত। দীপালির সঙ্গে তার যথেষ্ট ঘনিষ্ঠতা, এমন কি গোপন প্রয়োজন যে এরকম লাভ দিয়ে চলে যেতে হবে? দীপালির সঙ্গ কি তার সহ্য হচ্ছিল না? এতদিন তো বেশ সহ্য হচ্ছিল। দীপালির সঙ্গ পেলে অনেকেই তো কৃতার্থ হয়ে যায়। মিষ্টি গলা, কথা বলে সুন্দর, দেখতে নয়ন শোভন, পোশাক পরিচ্ছদ রুচিসম্মত, খবরাখবরও রাখে যথেষ্ট। আজকাল সে নাভির ঈষৎ নিচে নামিয়ে শাড়ি পরতে শুরু করেছে, কিন্তু বাইরে থেকে সেটা বোঝা যায় না। শাড়ি হাওয়ায় উড়লে স্বচ্ছ আকাশে ত্রয়োদশীর চাঁদের মতো তার পরিষ্কার নাভিমণ্ডলী দেখা যায়। আর নাইলন, ডেক্রন ইত্যাদি কৃত্রিম সুতোর কাপড় পরলে পাতলা মেঘের আস্তর ঢাকা চাঁদের মতো দেখায়। নিজের আলমারির লম্বা আয়নায় শাড়ি পরবার সময় সে ঘুরিয়ে ফিরিয়ে এই শোভা দেখে। সত্যি কথা বলতে কি, নিজে নিজেই মস্ত হয়ে যায়। দীপালি চন্দন আতর ব্যবহার করে খুব একটুখানি,
দুই কবজির ওপর এবং তুলোয় একটু আতর ঢেলে বুকের খাঁজে রেখে দেয়। একদিন এভাবে রাখলে 2-3 দিন অনায়াসে চলে যায়। মৃদু চন্দনের সুগন্ধ তাকে সবসময় ঘিরে থাকে। দীপালির ভেতরে ভেতরে কান্না পাচ্ছিল, অপমানের কান্না, হতাশার কান্না। তার চেয়েও দুর্বোধ্য কিছু একটা তার বুকের ভেতর থেকে কান্নার আকারে ঠেলে ঠেলে উঠছিল। চন্দনের গন্ধটা তার এত অসহ্য লাগছিল যে বুকের ভেতর থেকে তুলোর টুকরোটা বার করে সে মিউজিয়ামের একপাশে পেভমেন্টের উপর ফেলে দিল। কোথায় যাবে সে এখন? আজ, মাত্র আজ, এই শুক্রবার দিনটা তার পূর্ণ ছুটি। আজ সে যা খুশি তাই করতে পারে। সোহমকে টেলিফোন করে আজকের পুরো সন্ধেটা তার সঙ্গে কাটাবার পরিকল্পনা করে সে এসেছিল। সে আজ পরিপূর্ণ গোলাপি। অনেক কিছু না পেয়ে পেয়ে এবং সম্পূর্ণ নিজের ক্ষমতায় অনেক কিছু করতে পেরে তার আত্মবিশ্বাস, দম্ভ, জেদ, উচ্চাকাঙ্ক্ষা সবই এখন তুঙ্গে। তার মনে হলো সোহমকে ঠিক এই মুহূর্তে আর একবার দেখতে না পেলে সে মরে যাবে। এখনই তার বুক ফেটে যাচ্ছে। এখন সে পরিষ্কার চিন্তাও করতে পারছে না। সোহমের চিবুকের ভাঁজটা, উফ, কেন ভগবান এরকম ভাঁজ তৈরি করেন? সোহম হাফহাতা শার্টও একটু গুটিয়ে পড়ে। বাইসেপস না ট্রাইসেপস সেসব বেশ ভালোভাবে দেখা যায়। সান্ধ্য চৌরঙ্গীর সমস্ত বিজ্ঞাপনের আলো, ব্যানার, চলমান জনতা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আছে খালি সোহমের গুটোনো হাতার তলা থেকে দৃশ্যমান স্ফীত মাসল, তার জামার ওপরের বোতাম খোলা, তার মধ্যে দিয়ে শরদের জমজমার মতো রোম। একটা অন্ধ তাড়না ভেতর থেকে বেরিয়ে এসে জোয়ারের স্রোতে তাকে যেন কোথায় ভাসিয়ে নিয়ে চলেছে। তবে কি অপালা? সোহম কি অপালার বাড়ি গেল? দীপালি রাস্তা পার হলো। নর্থের বাসের তুমুল ভিড়। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ডিপো থেকে একটা গ্যালিপ স্ট্রিটের ট্রাম ধরল। একটু ঘুরে ফিরে যাবে, তবু যাবে তো। আজকের রাত ঘন হবার পর সোহমকে তার একবার দেখাই চাই। তারপরে অনেক রাতে নিজের ঘরে বোনেদের সঙ্গে ভাগের বিছানায় সে ঘুমের ঘোরে সোহম চক্রবর্তীর সঙ্গে পিলু বারোয়া হয়ে যাবে। সোহম যখন তার ভরাট পুরুষারি গলায় গায়, দীপালি তার নিজের আসনে বসে মন্ত্রমুগ্ধ মৃগীর মতো নিস্পন্দ হয়ে থাকে। সোহম তার বিলম্বিত বিস্তার পেরিয়ে হঠাৎ বিনা ভূমিকায় হলক্তান আরম্ভ করে দেয়। অমনি দীপালির শিরা উপশিরায় ঝলক ঝলক নীল রক্ত শুরু করে হৃৎপিণ্ডের দিকে সোহম অভিমুখে। সোহম যদি ঠুমরি বা গজল ধরে, দীপালি সেখান থেকে চলে যায়, কারণ প্রচণ্ড আবেগে তার কণ্ঠ রুদ্ধ, চোখের জলে তার মুখ প্লাবিত। তোরে দেখনে কো জিয়া লাল চায়ে সাজনওয়া। সে যে এত লোকের মাঝখানে সোহমের বুকের উপর ঝাঁপিয়ে পড়তে পারছে না, সেই কারণে সমস্ত উপস্থিত জনমণ্ডলীকে তার স্লেটের উপর স্পঞ্জের টুকরো দিয়ে মুছে ফেলতে ইচ্ছে করে। অর্থহীন, বিদ্যুৎহীন মুখ সব, অপ্রয়োজনীয় কেন আছে ওরা? শুধু কতগুলো নিরস পাথরের দেওয়ালের মতো, যাতে সে এই সব বাধা পেরিয়ে সোহমের কাছে পৌঁছতে না পারে। ট্রামে একেবারে কোণের দিকের লেডিস সিটটা সে পেয়েছিল। ডান দিকে তাকালেই সেকেন্ড ক্লাসের যাত্রীদের দেখা যায়। দীপালি তার ব্যাগ খুলে গোগো সানগ্লাস পরে নিল। যদিও সূর্য নেই, রোদ নেই। গগলসের তলায় সে রুমাল চেপে ধরল। গরম চোখের জল শুষে নিতে লাগলো টার্কিস তোয়ালের টুকরো। তার মেজাজ এখন তার সপ্তকের ধৈবতে। আস্তে আস্তে নিখাদের দিকে উঠছে, তীব্র, তীব্রতর নিখাদ। যেখানে সোহম, তার সোহম এত তীব্র, তপ্ত, এত ক্ষিপ্ত এ ছুটতান যে ট্রামের সিটে মাথা কুটতে চাওয়া শরীর মনটাকে নিয়ন্ত্রণে রাখতে দীপালির সমস্ত দম ফুরিয়ে গেল। সে যখন অপালাদের কীর্তিমিত্র লেনের বাড়িতে পৌঁছল, তখন সে একটা মাঝ দুপুরের ঝলসানো পাতা কিংবা সম্পূর্ণ নিংড়ে নেওয়া গামছা, শক্তিহীন, দীপ্তিহীন, অবসন্ন। সুজাতা তাকে এ সময় দেখে অবাক হয়ে বললেন, আরে দীপালি, এত রাতে? অপাই ছাদে আছে। খুব ভালো হয়েছে তুমি এসেছো, আজ কিন্তু খেয়ে যাবে। অপুর মার আতিথ্য এই রকমের, সন্ধে পেরিয়ে গেছে, অতএব খেয়ে যাবে। আয়োজন হয়তো খুব সামান্যই, কিন্তু অসামান্য তার হাতের গুণ আর আন্তরিকতা। দীপালি বলল, আর কেউ আসেনি? কে আসবে আর? কেউ না। দীপালির মুখে যেটুকু আলো ছিল এবারে তা এক ফুৎকারে নিভে গেল। অপুদের বাড়ির ছাদে যাবার উৎসাহ তার আর বিন্দুমাত্র অবশিষ্ট নেই। কিন্তু এখন তো আর পিছনো যায় না।
সে আস্তে আস্তে উঁচু সিঁড়ি ভেঙে ওপরে উঠল। ছাতের এক কোণে পাঁচিলের উপর বসানো ফুলের টবের উপর হাত রেখে অপালা চুপচাপ দাঁড়িয়ে আছে। তার ঈষৎ ঢেউ খালানো চুল আবাঁধা, পিঠের পেছনটা অন্ধকার, সামনেও অন্ধকার, তারার আলোয় শুধু মুখের আদলটুকু দেখা যায়। কাছে গিয়ে দীপালি বলল, এ কি রে অপু, তুই কাঁদছিস? না তো, অপালা মুখ ফেরালো। তারার আলো পড়ে তার গাল চকচক করছে, নাকের ডগাটাও, কিন্তু এখনো দীপালির মনে হলো অপালা কাঁদছে। কান্না তো এক রকমের হয় না। মল্লার কত রকম আছে, সারং কত রকম আছে, কান্না কেন এক রকমের হবে? দীপালি নিজেও তো এখন কাঁদছে। গরম চোখের জলে তার আপাদমস্তক নোনা। অপু কি দেখতে পাচ্ছে? সোহম কি বুঝতে পারছে? দীপালি বলল, কি খবর রে অপু, কবে যাবি ঠিক করলি? কোথায়? অপালা জিজ্ঞাসা করল। লখনৌ আবার কোথায়? তুই না বললেও খবরটা আমাদের কানে এসেছে। অপালা একটু চুপ করে থেকে বলল, যাব, তবে লখনৌ নয়, হরিশ মুখার্জি রোডের কাছে কি একটা রাস্তা, বেনীনন্দন নাকি, তোরাই ভালো বলতে পারবি। কেন, সেখানে আবার কোন ওস্তাদ থাকেন? একজন নামকরা সেতারই অবশ্য থাকেন। তুই কি তার কাছে শিখবি? তুই নাজনীন বেগমের স্কলারশিপটা নিবি না? কোনো স্কলারশিপই নিচ্ছি না দীপুদি, ওই গলিটাতে আমার বিয়ে হচ্ছে। বিয়ে? দীপালি আকাশ থেকে পড়ল, তোর বিয়ে? কোনোদিন ভাঙিসনি তো? আমি নিজে জানলে তো ভাঙবো। জেঠু ঠিক করে ফেলেছেন হঠাৎ। কে ভদ্রলোকের নাকি আমার গান শুনে খুব ভালো লেগেছে। জেঠু অ্যাডামেন্ট। এ তো খুব ভালো কথা রে অপু। তুইও এ কথা বলছিস দীপুদি? দীপালি মৃদুস্বরে বলল, কি জানি, আমি তো বিয়ে হলে বেঁচে যাই। অপালা চুপ করে রইল। দীপালি বলল, বলছিস গান শুনে পছন্দ করেছে, সেখানে তোর গানের অসুবিধে তো হবে না। লখনৌয়ের অফারটা হয়তো অ্যাকসেপ্ট করতে পারবি না এখনই। কিছু মনে করিস না অপু, তোর মতো বয়সে বিয়ে হয়ে যাওয়ার চেয়ে বড় সৌভাগ্য মেয়েদের আর হতে পারে না, সে স্কলার মেয়েই হোক আর সঙ্গীত প্রভাকরই হোক। অপালা যেন দীপালির কথাগুলো শুনেও শুনল না। আস্তে আস্তে বলল, একটাই আশা, ভদ্রলোকের মা বাবা নাকি বলেছেন বড্ড রোগা আর কালো। দীপালি হেসে ফেলল, বলল, এটাকে একমাত্র আশা বলছিস? অপালা দূরের দিকে তাকিয়ে বলল, নাজনীন বেগমের কাছে ঠুমরির তালিম নেওয়ার আশা বোধহয় নেই, সে এ বিয়ে না হলেও না। দীপালি বলল, নাজনীন বেগমের কাছে তালিম না নিলেও তুই ঠুমরি খুব ভালো গাস। সুরলোক যদি ঠুমরির আইটেমটা রাখতো, তোর ফার্স্ট প্লেস কেউ হাজার পলিটিক্স করেও আটকাতে পারতো না। অত ভেঙে পড়ছিস কেন? অপালা বলল, শুধু তো বেগমের কাছে তালিম না, দিবারাত্র একটা গানের আবহাওয়ার মধ্যে বাস করার অর্থ বুঝিস দীপুদি? শুধু ওর গান রোজ শুনতে পাবো তাই নয়, গানটা কিভাবে তৈরি হয়ে উঠছে বুঝতে পারবো, ওর সাধনার সঙ্গে মিশে যাব। আরো কত গুণী নিশ্চয়ই আসবেন শুনেছি। তাদের গান টিকিট কেটে কনফারেন্সে শোনা যায় না। ছাত্রছাত্রীদের মধ্যেও হয়তো কেউ অলৌকিক প্রতিভাধর থাকতে পারে, যার সঙ্গে শিখে ধন্য হতে পারতুম। আচ্ছা দীপুদি, তাওয়ায়েফ না তাইফাওয়ালি কিরে? দীপালি বলল, তুই বড্ড ছেলে মানুষ অপু, অন্য কেউ হলে তোকে ন্যাকা বলতো। তাওয়ায়েফ আর কি, গান বাজনায় যাদের প্রফেশন, বড় বড় রাজবাড়িতে, জমিদার বাড়িতে মুজরো নেয়, সর্ট অফ বাইজি আর কি। তবে সাধারণ বাইজিদের সঙ্গে এদের একটু তফাৎ আছে। এরা উচ্চমানের গান নাচ করে, বড় বড় ওস্তাদদের সঙ্গে সমানে সমানে। তুই গহরজানের নাম শুনিসনি? গহরজান, মালকাজান, এরাও অন্য বাইজিদের মতোই দুর্দান্ত ফ্লার্ট করতে পারে, কিন্তু যার তার কাছে পয়সার বদলে দেহ দেয় না। অপালা ভীষণ শিউরে উঠল, বলল, নাজনীন বেগম কি তাই ছিলেন? বোধ হয়। শুনেছি উনি যখন সবে আসরে বার হতে শুরু করলেন, রূপে আর গানে তামাম হিন্দুস্তান লিটারালি পাগল হয়ে গিয়েছিল। তারপর বোম্বের কোন ঘরোয়া উৎসবে গান করতে গিয়ে মধ্যপ্রদেশের কে এক রাজকুমারের সঙ্গে আলাপ হয়। বছর 5 ওর পেছনে লেগে থেকে থেকে ভদ্রলোক অবশেষে ওকে বিয়ে করেন। এর জন্য বোধহয় ভদ্রলোককে ওর পরিবারের ত্যায্য হতে হয়েছে। খেতাবও ব্যবহার করেন না। এস্টেট নাই রইল, বিজনেস ম্যাগনেট, টাকার পাহাড়ের উপর বসে আছেন। নাজনীনের কোনো স্বাদ নাকি অপূর্ণ রাখেননি। ইস অপু, তোর আমার যদি এরকম একটা বিয়ে হতো, বছরে 6 মাস ইউরোপ, আমেরিকা, হংকং, সিঙ্গাপুর
আর 6 মাস নিজের মহালে বড় বড় গুণী ওস্তাদদের নিয়ে গান বাজনা নাচনা। তবে তোর বর তো গান শুনেই মুগ্ধ, তুই হয়তো ছোটখাটো নাজনিনী হতে চলেছিস। অপালা হাসল, বলল, বেনিনন্দনের নাজনিন? ভালো বলেছিস। তবু তো কিছু একটা হচ্ছে, জীবনটা এগোচ্ছে। আমায় দেখ, নাজনিন টাজনিনের মতো সুন্দরী না হলেও লোকে বলে আমার নাকি গ্ল্যামার আছে। কত ছেলে আমার পেছনে ল্যা ল্যা করে ঘোরে সে তো আমিও জানি, কিন্তু নোবডি ইজ আ রাজকুমার, নোবডি ইজ সিনসিয়ার। সকাল থেকে রাত পর্যন্ত ব্যাচকে ব্যাচ পার করে যাচ্ছি, গাধা পিটে পিটে ঘোড়া করার চেষ্টায়। দেখ, জীবনের সবচেয়ে ভালো সময়টা কেটে গেল। এ যে কি শূন্যতা! না, তুই বুঝবি না। কেন রে দ্বিপদী? মাস্টার মশাইও তো সবসময় শেখাচ্ছেন ওই রকম ব্যাচকে ব্যাচ। ওর তো ওরকম কিছু মনে হয় বলে বুঝি না। আরে উনি তো ছাত্রছাত্রী পাচ্ছেন অপালা মিত্র, দীপালি মিশ্র, সোহম চক্রবর্তী, দিলীপ সিনহা, সৌম্যকান্তি বিশ্বাস এদের। আমার মতো গা টিপলে ধা বলে এমনি মাল নিয়ে কি ওনার কারবার? সোহমের নামটা মুখে আনতে পেরে দীপালির বুকের ভেতরের আটকানো পাথরটা যেন ধসের মতো নেমে গেল। ভেতরটা তার থরথর করে কাঁপছে। এতক্ষণে ভালো করে চাঁদ উঠেছে। একটা বাড়ির চিলেকোঠার পেছন থেকে একটু তোবড়ানো ফুটবলের মতো গোলগাল চাঁদ। সেই আলোতে দুজনেই দুজনকে আরো স্পষ্ট করে দেখতে পাচ্ছে। অপালা বলল, সেদিন তো আমি চলে এলুম, তুই কি গাইলি রে? আর সোহম? আমার কথা ছেড়ে দে, গাইলুম খাম্বাজ, চার্মিং রাগ বলে থেকে থেকেই তিলং এসে যাচ্ছিল। নিজেই বুঝতে পারছি বিস্তার করতে করতে ধা বাদ যাচ্ছে, মধ্যমে দাঁড়িয়ে যাচ্ছি সমানে। অঞ্জলি লহমর ইনক্লুড করছে থেকে থেকে। কেউ একটা প্রশ্ন করলো না। গানের শেষে প্রথামাফিক হাততালি। তোর এত আধুনিক আর নজরুল গীতি গেয়ে গেয়ে আর শিখিয়ে শিখিয়ে এই অবস্থা হয়েছে দীপুদি। তুই একটু রেওয়াজ করিস না? করিস? দেখ অপু, আর কেউ না জানুক, কিন্তু তুই খুব ভালো করেই জানিস এ ছাড়া আমার আর উপায় নেই। এসব ছেঁতো কথা বলে কি লাভ? আমার কথা বাদ দে। গেয়েছে সোহম, সাংঘাতিক। তুই থাকলে মূর্ছা যেতিস। শঙ্করাই গাইল, ফয়াজ খাঁ সাহেবকে আরেকটু মোলায়েম করে নিলে সোহমকে পাওয়া যাবে। এত ম্যাসকুলিন। সাদিক যে ওর ওই কালারলেস দেশ নিয়ে কি করে ফার্স্ট হয়ে গেল হলের কেউ বুঝতেই পারেনি। দেশ তো গাইলেই ভালো লাগে ভাই। ঠিক মনে হলো নোটেশন ফলো করে গাইছে, বিস্তার পর্যন্ত। তার না হয় তুই তৈরি গাইতে পারিস, কিন্তু বিস্তার এরকম সতর্ক স্বরলিপি ধরা হবে? কি জানি বাবা, নাকি ওই সবচেয়ে কারেক্ট গেয়েছে। এসব ভেতরের পলিটিক্স ছাড়া কি? সব্বাইকার মত ছিল তুই ফার্স্ট, সোহম সেকেন্ড। ফার্স্ট হলে মাসে 150 টাকা করে স্কলারশিপ পেতিস 5 বছর। তোর কত সুবিধে হতো বলতো? আমার অবশ্য মত সোহম প্রথম, তুই দ্বিতীয়। সোহমের গানের বলিষ্ঠতা আমাকে অ্যাপিল করে বেশি। তুই কিছু মনে করলি না তো? দূর, মনে করব কি? আমার গাইতে ভালো লাগে, গেয়ে যাই। কার থেকে ভালো গাইলুম অত শত বিচার করতে পারি না। আলাদা করে টেপ শুনলে হয়তো পারবো পরে, কিন্তু সে সময় পারি না। সোহম একটা জিনিয়াস, ও তো প্রথম হতেই পারে। ছেলেটাকে তোর কেমন মনে হয় রে অপু? তুই তো অনেকদিন ধরে মিশছিস। আমার খুব ভালো লাগে। মহাপ্রাণ, সরল, কোনো ছোট জিনিস ওর মধ্যে নেই। ওর সঙ্গে যুগলবন্দি গাইতে আমার খুব ভালো লাগে। ওর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয় আমার। জীবনটাও ওর সঙ্গে যুগলবন্দি হলে ভালো হতো না রে অপু? আসলে ওকেই বোধহয় তুই বিয়ে করতে চাইছিস, তাই এটাতে এত আপত্তি, তাই না? অপালা অবাক হয়ে বলে, এই কে এসব বললো তোকে? ও আমার ভাইয়ের মতো, বা বলতে পারিস দাদার মতো, এবং খুব ভালো বন্ধু। তাছাড়া ও তো কবে থেকেই ঠিক করে রেখেছে মিতুলকে বিয়ে করবে। দীপালি আস্তে আস্তে ছাতের উপর বসে পড়ল। ভেতরে একটা আগ্নেয়গিরি ফেটে গেছে। মিতুলকে সোহমের ভালো লাগে এটা অনুমান করা যায়, কিন্তু মিতুল একটা 16 বছরের স্কুলে পড়া, ফ্রক পরা, অতি তরল স্বভাব, গাধার মতো গলাওয়ালা মেয়ে, আর সোহম 23-24 বছরের রীতিমতো গুণী গাইয়ে উচ্চশিক্ষিত যুবক। সোহমের জীবনে অপালা অতি সাধারণ দেখতে অপালা কিছু, তার গানের সাথী। মিতুল অতি তরল খেয়ালি বেয়াদব মিতুলও কিছু, তার ভালোবাসার পাত্রী। খালি দীপালি কেউ না, কিচ্ছু না, কেউ না। যদিও তার সঙ্গেই সবচেয়ে বেশি গল্প করে সোহম। কোনো মানে নেই তার, একেবারে অর্থহীন।
অপালা বলল, এই দীপুদি, তুই এরকম বসে পড়লি কেন? কি হলো তোর? শরীর খারাপ লাগছে? অবরুদ্ধ কান্নায় দীপালি খালি বলতে পারল, অপু, অপু কি হবে এখন? আমি সোহমকে ভালোবাসি। ও আই লাভ হিম ম্যাডলি। অপালার চোখে জল এসে গেছে। সে দীপালিকে প্রাণপণে তোলবার চেষ্টা করতে করতে বলল, দীপুদি শোন, আমার কথা শোন, এমন করে ভেঙে পড়িসনি, চল ঘরে যাই আমরা। দীপালির গোলাপি শাড়ি ছাতের ধুলোয় লুটোচ্ছে। কোথাও থেকে ঝলকে ঝলকে ভেসে আসা কোনো পুষ্পগন্ধের সৌরভের সঙ্গে মিশে তার চন্দন আতরের গন্ধ কেমন গা ছমছম লাগছে, যেন শির ছিঁড়ে যায় যন্ত্রণায়। এ এমন আকুল করা গন্ধ। দীপালি তেমনি দমচপা গলায় বলতে লাগলো, অপু তুই কিছু কর, কিছু কর প্লিজ, আমি পাগল হয়ে যাব নইলে। মিতুল, হু ইজ মিতুল? একটা গুড়িয়া, মিনিংলেস অপদার্থ, জাস্ট একটা পুতুল ছাড়া কি? সোহম কি করে ওকে অ্যাট অল? ও অপু, তুই আমাকে বিষ দে। এমন সময় প্রদ্যোৎ ছাতে উঠে আসছে দেখা গেল। একটু চেঁচিয়ে বলল, অপু, মা খেতে ডাকছে। অপালা তাড়াতাড়ি বলল, দাদা, দীপুদির হঠাৎ বড্ড বুকে ব্যথা করছে, একটু দেখ তো। প্রদ্যোৎ ব্যস্ত হয়ে বলল, সে কি, আপনার কিছু গন্ডগোল ছিল নাকি আগে? দীপালি কোনো উত্তর দিতে পারছে না। প্রদ্যোৎ বলল, অপু, পায়ের দিকটা ধরতে পারবি? আগে ঘরে নিয়ে যাওয়া দরকার। প্রদ্যোৎ বুকে পিঠে স্টেথো লাগালো, প্রেশার মাপলো, তারপর কান থেকে স্টেথোর নল নামিয়ে বলল, প্রেশারটা একটু হাই, হার্টবিটও একটু বেশি, কিন্তু এক্সাইটেড হলে ওরকম হতেই পারে। সে অপালার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। অপালা খুব ছোট্ট করে ঘাড় নাড়ল। প্রদ্যোৎ বলল, আপনি দেখছি খুব কেঁদেছেন, নিশ্চয়ই কোনো কারণে মনে খুব ব্যথা পেয়েছেন, ঠিক বলেছি না? হাসুন, একটু হাসুন তো আগে। আচ্ছা, এইবারে একটা ওষুধ দিয়ে দিচ্ছি, খেয়ে দিয়ে চুপটি করে শুয়ে থাকবেন। অপু, আর 10 মিনিট পরে আমরা খেতে যাব, তারপর আমরা দুজনে ওকে বাড়ি পৌঁছে দেব, কোনো ভাবনা নেই। আরে জীবনে কত দুঃখ, যন্ত্রণা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, তাতে ভেঙে পড়লে চলবে? 6 অফিস পাড়ায় সবে ঘর ফিরতি ভিড় আরম্ভ হয়েছে। বাস স্টপগুলোয় জটলা। এই সময় পথ চলতি জনতার চেহারাটা সাইক্লোনের আকার নেয়। উত্তর যাত্রী আর দক্ষিণ যাত্রী, পূর্ব যাত্রী আর পশ্চিম যাত্রী জনতা পরস্পরের সঙ্গে যেন কাটাকুটি খেলে। রাস্তায় হকারদের উৎসাহ উদ্দীপনাও এই সময় বহুগুণ বেড়ে যায়। গ্র্যান্ড হোটেলের তলায় কাগজের কুমির চলতে থাকে। মাথায় পালকওয়ালা পালোয়ান পুতুলদের লড়াই শুরু হয়ে যায়। প্লাস্টিকের ব্যাগ, ফোমের থলি, টি শার্ট, বাহারি পেন, ঘড়ি, ছাতা ইত্যাদি পণ্য নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ই ব্যস্ত হয়ে ওঠে। তার উপরে ইভিনিং শো সিনেমার খদ্দেরও জমতে থাকে। এই সমস্ত দিকবিদিক শূন্য জনতার মধ্য দিয়ে পথ কেটে কেটে এসপ্ল্যানেড পাড়ার একটি ক্যাফেতে ঢুকল সৌম্য দর্শন যুবক। পর্দা ঢাকা একটি ছোট কেবিনের মধ্যে ঢুকে সে বেয়ারাকে কিছু নির্দেশ দিল। পর্দার ফাঁক দিয়ে রেস্তোরাঁর প্রবেশপথ দেখা যায়। যুবক অপেক্ষা করছে, আপাতদৃষ্টিতে ধীর, কিন্তু ঘন ঘন মুখ মোছা, ঘাড় মোছা, হাতের ভঙ্গি বদলানো ইত্যাদি থেকে বোঝা যাচ্ছে যুবকটি উত্তেজিত, খানিকটা অধৈর্য। যুবক নির্ভেজাল গৌরবর্ণ, পরিষ্কার কামানো মুখ, চুল খুব ভদ্রভাবে উল্টে আঁচড়ানো, বাঁ দিকে সিঁথি। হয়তো বয়স 30 পার হয়নি, কিন্তু মুখের চেহারায় গাম্ভীর্যের সঙ্গে চিন্তাশীল মেজাজ দুটো মিলে তাকে আরেকটু বয়স্ক দেখায়। বঙ্কিমচন্দ্রের নায়ক যেমন ব্রজেশ্বর, নবকুমার কি গোবিন্দলালের ভূমিকায় একে বেশ মানাতো। খুব সুপুরুষ দেখতে হলেও যুবকটি বোধহয় তাড়াতাড়ি প্রৌঢ় হয়ে যাবে। কথা বললে দাঁত দেখা যায় না, এত ছোট ছোট এবং পরিপাটি সাজানো দাঁত। এই মুখ গহ্বর চুপসে যায় তাড়াতাড়ি। মাথায় ঘন চুল, কিন্তু দুপাশে পেছনে সরে গেছে। এই বিন্যাস অবধারিতভাবে ভবিষ্যৎ টাকের লক্ষণ। হঠাৎ যুবকটি চঞ্চল হয়ে উঠল। দুটি তরুণ তরুণী ঢুকছে, দুজনেরই রোগাটে গরম, তবে তরুণটির চেহারায় ব্যায়াম ও স্বাস্থ্যের লক্ষণ আছে। সে একটি টি শার্ট ও ট্রাউজার্স পরেছে, মাথার চুল ফুরফুরে, ঢেউ খেলানো। মেয়েটি লাজুক, শান্ত, ক্ষীণাঙ্গী, হাতের তুলনায় মুখটি চকচকে, গালে একটা লাল আভা। খুব সম্ভব তার হালকা কমলা রঙের শাড়ির রং প্রতিফলিত হয়েছে মুখে। বড় বড় পল্লব ঘেরা লম্বা টানা চোখ, নাক চাপা, ঠোঁটের পরিধি বেশ ছোট্ট, মাথায় অনেক চুল। সে দুদিকে দুটি বেনি ঝুলিয়েছে।
ভীরু কিশোরীর যেটুকু লাবণ্য বা আকর্ষণ থাকে তার চেয়ে এক চুল বেশি বা কম তার নেই। যুবকটি পর্দা ঠেলে বাইরে বেরিয়ে এলো, একটা হাত তুলল, অতঃপর তিনজনেই পর্দা ঢাকা কেবিনটার মধ্যে ঢুকল। তরুণ বলল, শিবনাথ বাবু, আমার বোন আপনাকে কিছু বলতে চায়। ও খুব কম কথা বলে, চট করে নালিশ করে না, শান্ত এবং লাজুক প্রকৃতির মেয়ে। সেই বোন যখন মুখ ফুটে তার ভবিষ্যৎ হাজব্যান্ডের সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাইল, আমার মনে হলো দিস মাস্ট বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড উই মাস্ট টেক হার সিরিয়াসলি। আপনার কি মনে হয়? শিবনাথ বলল, কি আশ্চর্য, নিশ্চয়ই, আপনি বসুন। অ্যাকচুয়ালি আমিও মনে মনে এইরকমই কিছু একটা চাইছিলুম। প্রদ্যোৎ বলল, তাহলে তো কথাই নেই। দুই বাড়ির কেউই যেন ঘুণাক্ষরে এই মিটিংয়ের কথা জানতে না পারেন। আমি বসছি না, আপনারা নিজেদের মধ্যে বোঝাপড়া করুন। আমি ঘন্টাখানেকের মধ্যে ঘুরে আসছি, তখন ওকে নিয়ে যাব। ওকে, সি ইউ। শিবনাথ কিছু বলবার আগেই প্রদ্যোৎ ঘুরে দাঁড়িয়ে বেরিয়ে গেল। শিবনাথ দেখল অপালার মুখ নিচু, সে ঘামছে। এই সেই মেয়ে যে রবীন্দ্র সদনে হল ভর্তি শ্রোতার সামনে পণ্ডিত চন্দ্রকান্তর মতো ভারত বিখ্যাত সঙ্গীত কবিদ ও ওস্তাদ গায়কের সঙ্গে বিতর্ক জুড়েছিল। যদিও তার মধ্যে আশ্চর্যজনকভাবে কোনো অভিনয় ঔদ্ধত্য অনুপস্থিত ছিল। বেয়ারাকে বলা ছিল। সে দুটো লস্যি এনে রাখল। শিবনাথ বলল, ঠান্ডা চলে তো, না অন্য কিছু বলবো? অপালা মাথা নাড়ল, অর্থাৎ ঠিক আছে। তার সিঁথির দুপাশে আলগা চুল এবং কানের মাকড়ি দুলে উঠল। শিবনাথ জানে না সাহানা রাগিনীর শাস্ত্রীয় রূপ ঠিক কেমন, কিন্তু সেটা যাই হোক, এই মেয়েটিকে সাহানা বলেই মনে হচ্ছে। নরম, শ্যামল, চকচকে গায়ের রং, তাতে কমলা আভা, এইরকম কৃষাঙ্গী, বিরোহিণী তাই ক্ষীণা, প্রসাধন রহিতা, এমনি নম্র, শান্ত, বিষণ্ণ। সে বলল, ঠান্ডাতে যদি সত্যিই কোনো ক্ষতি না হয় তো শুরু করুন। এই দেখুন, আমি কিন্তু আরম্ভ করছি। নিঃশব্দে কিছুক্ষণ লস্যি পান করার পর শিবনাথ বলল, কি যেন বলছিলেন? অপালা মুখ তেমনি নিচু করেই বলল, আমি বিয়ে করতে চাই না। জেঠু মা আমায় জোর করে। আপনি বলে পাঠান না যে আপনার পছন্দ হয়নি। সামান্য তরল গলায় শিবনাথ বলল, আমাকে আপনার পছন্দ হয়নি সেটা মুখ ফুটে বলতে পারছেন না নাকি? পছন্দের কথা নয়। অপালা আপাদমস্তক কমলা রং হয়ে বলল, বিয়েটাই পছন্দ নয়। আমি এখন গান শিখতে চাই, গান করতে চাই। শিবনাথ বলল, গান শুনবো বলেই তো আপনাকে ঘরে নিয়ে যেতে চাই, আর শুনতে হলে তো শিখতে দিতেই হবে। কি আশ্চর্য! কিন্তু আমি অন্য কর্তব্য করতে হয়তো পেরে উঠব না। গান আমার অনেকটা সময় নিয়ে যায়। বাড়িতে কি কি করেন একটু শুনি। পড়াশোনা করি, কলেজ যাই, ঘরটর একটু আধটু গুছিয়ে দিই, মায়ের রান্নায় সামান্য, খুব সামান্য সাহায্য করি, রবিবার রবিবার একটু জামা কাপড় কাচাকাচি করতে হয়। ব্যাস ব্যাস, এর চেয়ে বেশি আপনাকে কখনো কিছু করতে হবে না। বাড়িতে আমার মা রয়েছেন, পিসিমা রান্নাঘরে আপনাকে ঢুকতে দেবেন কিনা সন্দেহ, ভীষণ শুচিবাই। বাবার দেখাশোনাও তাদের তদারকিতেই। আমার চাহিদা খুব সামান্য। আর আমার ছোট ভাই এখন ইঞ্জিনিয়ারিং এ সবে ঢুকেছে, বাড়িতে থাকেই না। দিদির তো দেখলেনই, বিয়ে হয়ে গেছে। জামাইবাবু অসাধারণ গান পাগলা, আপনার প্রধান পৃষ্ঠপোষক হবেন তিনিই। অন দ্য আদার হ্যান্ড, আপনি ভেবে দেখুন, আপনার জ্যাঠামশাই যেরকম কনজারভেটিভ দেখলুম, তিনি আপনাকে তাড়াতাড়ি বিয়ে দেবেনই। সেই জায়গায় আপনি অনুকূল পরিবেশ পেতে নাও পারেন। অপালা এবার চোখ তুলে তাকালো। তার গালে এখনো কমলার ছোঁয়া। মা বলেছিল রাজপুত্রের মতো দেখতে, মিথ্যে বলেনি। অপালার হঠাৎ খুব সাহস বেড়ে গেল। কলেজের বন্ধু মনীষাকে সে যে কথা বলেছিল, সেই কথাটাই সামনে বসা সুন্দরকান্তি যুবকটিকে বলল, আসলে আমি গান ছাড়া আর কিছুই তেমন করে ভালোবাসতে পারি না। শিবনাথের মুখে চাপা হাসি খেলে গেল। সে চাপা গলায় বলল, ভয় নেই, আমাকে কম ভালোবাসলে আমি কিছু মনে করব না। আপনি ছাড়াও আরো অনেকে থাকবেন। আপনাকে দেখে তো ঠিক নিষ্ঠুর প্রকৃতির বলে মনে হচ্ছে না। এবার অপালার হাসির পালা। শিবনাথ বলল, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, যথাসম্ভব সামলাবার চেষ্টা করব। এই তন্নি শ্যামলা দীর্ঘকেশী মেয়েটি যখন তার লম্বা চোখ সামান্য খুলে তানপুরা হাতে মঞ্চের উপর বসে থাকে, কণ্ঠ থেকে সুরের স্রোত ঝরতে থাকে, তখন শিবনাথের ভেতরে এক ধরনের বিপ্লব ঘটতে থাকে। সে সুরলোকের ফাংশন ছাড়াও
অন্য আসরে এর গান শুনেছে। সুরলোকে দিদি জামাইবাবুকে সেই ধরে নিয়ে গিয়েছিল। বেয়ারা কিছু মিষ্টি এবং নোনতা খাবার এনে রাখলো। অপালা বলল, আমি আর কিচ্ছু খেতে পারবো না, জোর করবেন না প্লিজ। শিবনাথ বলল, এগুলো যে অর্ডার দেওয়া হয়ে গেছে, একটু মুখে দিন, নইলে আমাকে বক রাক্ষস হতে হয়। অপালা বলল, দাদা এসে গেলে বাঁচা যায়। আমার সঙ্গ কি আপনার খুব অসহ্য লাগছে? আরে না না, তা নয়। অপালা তাড়াতাড়ি বলল, আমি আসলে খাবারগুলোর কথা ভেবে বলছিলুম। শিবনাথ বলল, আপনাকে বলে রাখা দরকার, আমাদের বাড়িতে প্রকৃত সঙ্গীতানুরাগী বলতে আমি আর আমার জামাইবাবু, যিনি সেদিন আপনাদের বাড়ি গিয়েছিলেন। উনি গান রীতিমতো বোঝেন। দিদিও ওর সঙ্গে থেকে থেকে ভালোই বোঝে এখন। মা, বাবা, পিসিমা এরা কিন্তু গান বলতে ওই কীর্তন, রবীন্দ্রসঙ্গীত, ভক্তিমূলক, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত এসবই বোঝেন। লোকসঙ্গীতও তেমন অ্যাকসেপ্ট করতে পারেন না। আর কোনটা ডিএল রায়, কোনটা রজনীকান্ত, তা বোঝবার ক্ষমতাও তাঁদের নেই। তবে গান শুনতে ভালোবাসেন। আমি শুনেছি আপনি সবই গান। ওদের একটু এই জাতীয় গান দিয়ে খুশি করে দিলেই আপনার সঙ্গীত চর্চার পথ উন্মুক্ত হয়ে যাবে বলে আমার ধারণা। আমার ছোট ভাই বিশ্বনাথ হিন্দি ফিল্মি গান থেকে পাশ্চাত্য সঙ্গীত পর্যন্ত সবই পছন্দ করে। গানটাকে কেরিয়ার করতে আপনার কোনো বাধা হবার কথা নয়, তবে মধ্যবিত্ত সংসারের নিয়মকানুন মেনে। সে তো আপনাকে এখনো মানতে হয়, হয় না? অপালা মাথা নাড়ল। পড়াশোনাটা কন্টিনিউ করবেন তো? হ্যাঁ, সুযোগ পেলে তো নিশ্চয়ই। গ্র্যাজুয়েট না হলে জেঠু হার্ট ফেল করবেন। আর আপনি নিজে? অপালা একটু ভেবে বলল, আমার নিজের খুব একটা কিছু এসে যায় না। শিবনাথ বলল, আমার সম্বন্ধে আপনার কিছু জানবার নেই? অপালা একটু লাজুক হেসে বলল, আপনি তো সবই বলে দিয়েছেন। সে কি, কি বললাম? অপালা টেবিলের দিকে তাকিয়ে বলল, শুধু গান শুনে কাউকে পছন্দ করবার ব্যাপারটা আমার একটু অদ্ভুত, অবাস্তব লেগেছে। গান তো কোনো কাজে লাগে না। শিবনাথ কি বলবে ভেবে পেল না। তার বলতে ইচ্ছে করলো, গান আপনাকে ভীষণ সুন্দর করে, আমি সেই সৌন্দর্যে অভিভূত। শয়নে স্বপনে জাগরণে শুধু সেই তানপুরা বাদিনী সুকণ্ঠী মূর্তি ভাসছে। কিন্তু কথাগুলো সে বলতে পারল না। তার বদলে বলল, জীবনটা তো শুধু কাজ নয়। জীবনটা তাহলে কি আপনার কাছে? অপালার মতো লাজুক মুখচোরা মেয়ের কাছ থেকে হঠাৎ এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না শিবনাথ। সে বলল, মুশকিলে ফেললেন। এক কথায় কি এমন শক্ত প্রশ্নের জবাব দেওয়া যায়? আর এখন এই মুহূর্তে আমি কি ঠিক করে ফেলতে পেরেছি জীবনটা আমার কাছে কি? ঠিক আছে, প্রশ্নটা আপনাকে ফিরিয়ে দিচ্ছি, আপনার কাছে জীবনটা কি? অপালা শিবনাথের চোখের দিকে তাকিয়ে বলল, আমার কাছে তো জীবনটার অর্থ খুব সহজ। ধরুন, ভৈরব থেকে ললিত, ললিত থেকে রামকেলি, রামকেলি থেকে পরজ, পরজ থেকে আলাহিয়া বিরাবল। বলতে বলতে সে হেসে ফেলল। শিবনাথও হাসছে। এই সময় প্রদ্যোৎ এসে ঢুকলো। দুজনের হাসি মুখের দিকে চেয়ে বলল, বাহ, দেখে যেন মনে হচ্ছে মিয়া বিবি রাজি। এক্সপিডিশন তাহলে সাকসেসফুল। কংগ্রাচুলেশন শিবনাথ দা। কংগ্রাটস অপাই।